যাদের কাছে একসাথে মোট 22টা দেশ আছে, 13 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ল্যান্ড এরিয়া আছে, যাদের কাছে দুনিয়ার সবথেকে মূল্যবান সম্পদ আছে, দুনিয়ার সবথেকে শক্তিশালী ও ধনী অর্গানাইজেশন আছে এবং সেই সাথে সাপোর্টের জন্য একই ইসলাম ধর্মের আশেপাশে আরও কয়েকটি মুসলিম দেশ আছে, কিন্তু এই এত সব কিছু থাকা সত্ত্বেও একটাও সিঙ্গেল আরব দেশ আজ পর্যন্ত সুপার পাওয়ার হতে পারেনি। কিন্তু উল্টো দিকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বার হওয়ার পর 22% দরিদ্রতা, অস্থিতিশীল অর্থনীতি, অস্থায়ী রাজনৈতিক ব্যবস্থা, কিন্তু তা সত্ত্বেও ব্রিটেন আজ একটি সুপার পাওয়ার। উদাহরণ আরও একটা, পুরো আফ্রিকা থেকে নিজেদের কলোনাইজেশন বা উপনিবেশ ক্ষমতা হারানোর পরও স্টিল ছোট্ট এক টুকরো দেশ ফ্রান্স আজ সুপার পাওয়ার। অথচ সুপার পাওয়ার হওয়ার জন্য চাই যে ক্ষমতা, যে ধনরাশি, সেগুলো আসলেই যাদের কাছে ছিল তারা সুপার পাওয়ার হতে পারেনি। কেন আরবদের এরকম দুরবস্থা হলো? কেন এতটা শক্তি ও প্রভাব থাকা সত্ত্বেও একটা সিঙ্গেল আরব মুসলিম দেশও সুপার পাওয়ার হতে পারেনি? কিভাবে পশ্চিমীরা তাদের জালে আরব সহ আশেপাশের সমস্ত মুসলিম দেশগুলোকে ফাঁসিয়ে রেখেছে? কিভাবে পশ্চিমীরা মরুভূমিতে সমুদ্র বানানোর স্বপ্ন দেখিয়ে আরবদেরকে খুশি করছে, যাতে তারা তাদের আসল ক্ষমতার ব্যবহার করে পরবর্তী সুপার পাওয়ার না হয়ে যায়? ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একসাথে মিলে সবকটি মুসলিম দেশকে কিভাবে কন্ট্রোল করছে, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। পশ্চিমী দেশগুলোর এই নিপুণ কার্যকলাপের বিষয়টাই আজ এই ভিডিওতে আপনি জানতে পারবেন। দেখুন, মিডল ইস্ট এমন একটি জায়গা যার ভৌগোলিক গুরুত্ব ও সেখানকার মূল্যবান খনিজ সম্পদ স্বাভাবিকভাবেই পুরো দুনিয়াতে একটা আধিপত্য জমায়। এছাড়াও এই জায়গাটি আরও বেশ কয়েকটি জায়গার সংযোগস্থল, যেমন ধরুন সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া, চায়না ও সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ সম্পূর্ণ এশিয়ার সাথে সংযোগ হয়। আর শুধু এখানেই শেষ নয়, এশিয়া বাদে আফ্রিকা, ইউরোপ ও রাশিয়ার সাথে একই রকমভাবে সংযোগ হয়। সুতরাং প্রভাবটা একবার কল্পনা করুন। এশিয়া, আফ্রিকা ও ইউরোপ, পৃথিবীর এই তিনটে বড় বড় মহাদেশের সাথে যুক্ত আছে এই একটা জায়গা। অর্থাৎ কি বুঝলেন? যদি আজ এরা এদের নিজেদের ভিতরের সংঘর্ষ সব ভুলে গিয়ে মিলেমিশে থাকতে শুরু করে, একে অপরের সাহায্য করে, তাহলে আগামী 10 বছরের মধ্যে মিডল ইস্ট, ইউরোপ ও আমেরিকাকে পিছনে ফেলে পৃথিবীর সবথেকে শক্তিশালী ও প্রভাবশালী রিজন হয়ে উঠবে। আর এখান থেকে কেবল একটা সুপার পাওয়ার না, সৌদি আরব, ইরান, তুর্কি, ইজিপ্ট, এরকম 4টি সুপার পাওয়ার বেরিয়ে আসবে, যদি সবাই এক থালায় খেতে রাজি থাকে। আচ্ছা, এটা তো গেল মিডল ইস্টের ইসলামিক দেশগুলো কি হতে পারত সেই গল্প, কিন্তু তারা কেন হতে পারেনি? এবার শুরু করছি সেই গল্পটা। এখানে খুব গভীরভাবে অনেক কিছু বোঝার আছে, তাই এবার মনোযোগটা আরও একটু বাড়িয়ে তুলুন, নয়তো সব ওই মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, সর্বপ্রথম তো এটা বুঝে নিন যে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ডাচ, পর্তুগিজ, ইতিহাসের এই সমস্ত কলোনিয়াল কান্ট্রিগুলো যে আছে, মানে যারা অন্য একটা দেশের উপরে কবজা করে সেই দেশের মানুষদেরকে শোষণ করে তাদের সব লুটে পুটে নিত, যেমনটা ব্রিটিশরা আমাদের সাথে করেছে। তো এই সমস্ত কলোনিয়াল দেশগুলো আর আমেরিকা, এই দুটোকে আলাদা ভাবার ভুলটা যেন করবেন না, যে আমেরিকা তো কোনোদিন কোনো দেশের উপরে ইংরেজদের মতো কবজা করতে যায়নি, তাহলে আমেরিকাকে কেন এদের সাথে ধরবো? এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ইতিহাসে যতগুলো বিদেশি সাম্রাজ্যের কথা আমরা পড়েছি, এই যেমন ধরুন ফ্রেঞ্চ সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, স্প্যানিশ সাম্রাজ্য, এগুলো তো ছিল সেই পুরনো যুগে। এখন তো আর এরা কেউ এই শাসন চালায় না, কোনো দেশকে দখল করে নিতে পারে না সেই আগের মতো। তাই এখন এই সভ্য যুগে এই সকল লুটেপুটে খাওয়া অত্যাচারী সাম্রাজ্যগুলোর একটা সফল সাম্রাজ্য হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যার মাধ্যমে এরা এদের সেই পুরনো ইতিহাসের গোলাম বানানোর কাজটা সাদা চামড়া বাদে আর যে জাতিরা আছে, জাতির মানুষরা আছে, তাদেরকে দাবিয়ে রাখার কাজটা আজও এরা পুরো দুনিয়াতে চালিয়ে যাচ্ছে আমেরিকার মাধ্যমে। তাই আমেরিকা এদের থেকে মোটেও আলাদা নয়। আরও একটা ব্যাপার লক্ষ্য করুন, অ্যাকচুয়ালি আসল যে আদি আমেরিকান, তাদের হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে এসে
আমেরিকাতে এসে বসতি করা যেসব মানুষ আছে ইউরোপিয়ান, তাদের হাতেই ক্ষমতা। তাই যে নীতি, যে পলিসি, যে রাজনীতি বানিয়ে এই সাম্রাজ্যগুলো সেই সময়ে এশিয়া ও আফ্রিকার মতো দেশের মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে তাদেরকে শোষণ করেছিল, সেই একই নীতি, একই পলিসি, একই রাজনীতি চালাচ্ছে আজ আমেরিকা। ফ্রান্স, জার্মান, ব্রিটিশ, স্পেন, এই ইউরোপিয়ান জাতিগুলো মিলে প্রথমে আমেরিকাকে বানিয়েছে, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন বানিয়েছে, নেটোর উপস্থাপনা করেছে, ইউনাইটেড নেশন বানিয়ে নিজেদের মতো করে বিশ্বব্যাপী আইন বানিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক বানিয়েছে, এবং এই সমস্ত কিছু কলকবজা দিয়ে পুরো দুনিয়াতে তাদের আধিপত্য জমিয়ে রেখেছে। এবার হয়তো আপনি ভাবছেন যে আরবদের শক্তির কথা বলতে বলতে আমি আমেরিকা, ইউরোপে কেন চলে গেলাম? কারণ আরবদের কথা বলতে গেলে আগে আমাদেরকে আমেরিকার এই ডার্ক সিক্রেট জিওপলিটিক্সের ব্যাপারে একটু জানতে হবে, তবেই আমরা পরিষ্কার বুঝতে পারবো আরবদের অক্ষমতার যে বিষয়, সেই সিক্রেটগুলো। দেখুন, ইউরোপিয়ানদের কাছে মিডল ইস্ট বা এশিয়ার যতগুলো কান্ট্রি সবগুলো একই। তাদের গেম প্ল্যানটা হলো যে আমরা এদেরকে একইভাবে চলবো, তবে ওদেরকে আলাদা আলাদা ভাবিয়ে দেব। ভাষাগতভাবে, জাতিগতভাবে, আদর্শগতভাবে এদেরকে একে অপরের থেকে আলাদা ভাবিয়ে দেব। আর এটা হলে তারপরই এদের নিজেদের মধ্যে একটা ক্ষমতার লড়াই আমরা শুরু করিয়ে দিতে পারবো। আর এটা করাও খুব সহজ কাজ, কারণ মিডল ইস্টে একটা নয়, চারটি সুপার পাওয়ার আছে। সৌদি আরব, টার্কি, ইরান, ইজিপ্ট, এই চারজনের মধ্যে যদি একটা জাতিগত, ভাষাগত, আদর্শগত পার্থক্য তৈরি করে এদের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের বিবাদ বাঁধিয়ে দিতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে গেল। কিন্তু এই একে অপরের থেকে আলাদা ভিন্ন ভাবানোর কাজটা কি করে হবে? নাম্বার 1 প্ল্যান ও প্রজেক্ট বলতে পারেন শিয়া সুন্নি। শিয়া সুন্নির তলোয়ার দিয়ে কেটে দুভাগ করে এদের একতা ভেঙে দাও। ইরান আর সৌদি আরব যখন নিজেদের মধ্যে লড়বে, তখন ইউরোপের কাজ হবে আগুনে ঘি ঢেলে দেওয়া। আর তার জন্য আমেরিকা যেটা করবে, কোনো একটা দেশের পক্ষে আসবে আর একটা দেশের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কিন্তু এদের মধ্যে কে হারলো, কে জিতলো, তাতে আমেরিকার কিন্তু কিছুই এসে যায় না। কুয়েত, সিরিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান, এই দেশগুলোতে যে বছরের পর বছর ধরে যে যুদ্ধগুলো চলেছে, তার পিছনে কে ছিল বলে আপনার মনে হয়? এই যুদ্ধে যে হাতিয়ারগুলো ব্যবহার হয়েছে, সেই হাতিয়ারগুলোর ব্যবসা কে করেছিল? আর এরকম জায়গায় জায়গায় যখন প্রক্সি ওয়্যার হবে, তখন পুরো এলাকাটা অশান্তিতে ভরে যাবে। সুতরাং তখন তারা নিজেদের উন্নতির কথা আর কি করে ভাববে? সৌদি কি করে ভাববে সুপার পাওয়ার হওয়ার কথা, যেখানে ইরান তার শত্রু হয়ে আছে? ইরান কি করে শক্তিশালী হতে পারবে যখন তার শত্রু তার পাশেই বসে আছে? অথচ ক্ষমতা কিন্তু কোনো কিছুতেই দুজনের কম নেই। $2 ট্রিলিয়ন জিডিপি, প্রকৃত খনিজ সম্পদ, একটা লাভজনক ভৌগোলিক অবস্থান, যেখান থেকে এশিয়ার তিনটি জায়গার সাথে যুক্ত সংযোগ হয়। আর এগুলোই সেই জিনিস যার মাধ্যমে কোনো একটা দেশ একটি ক্ষমতাশালী দেশ হয়ে ওঠে। কিন্তু ইরান সেটা কখনোই হতে পারবে না, কারণ তার প্রতিবেশীই তার শত্রু। আর ওই শত্রুর পিছনে রয়েছে মহা বড় শত্রু। সৌদির মিলিটারি বেস আমেরিকার, অস্ত্র আমেরিকার, অস্ত্র চালানোর লোক আমেরিকার, অথচ সেই সেনাদের খরচ বহন করতে হয় সৌদিকে, এই প্রত্যাশায় যে আমেরিকা সৌদিকে সুরক্ষা দেবে। কিন্তু আসলেই সুরক্ষার বদলে বাঁধিয়ে দিচ্ছে লড়াই। একদিকে ইরানের সাথে আলাদা আলাদা বিষয়ে লড়াই, আর একদিকে তুর্কির সাথে লড়াই, যে কে মুসলিম ওয়ার্ল্ডের সব থেকে বড় লিডার হবে। তারা কেউই বুঝতে পারছে না যে গাড়ি তো আমি চালাচ্ছি, কিন্তু গাড়ির যে স্টিয়ারিং সেটা অন্য কারোর হাতে রয়েছে। মিডল ইস্টকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এরা, যাতে কারোর হাতেই বেশি ক্ষমতা না থাকে। এমনকি এদের যে প্রাকৃতিক সম্পদ তেল, সেখানেও আমেরিকা এদেরকে নানা কৌশলে তাদের তেলের উপরে নিজের কন্ট্রোল রেখে দিয়েছে, যাতে বিশ্ববাজারে আমেরিকার মর্জিতে সেটা ওঠা কি নামা করতে পারে। আর যারা এই অয়েল গেমের বিরোধিতা করেছে, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে আমেরিকা। উদাহরণ হিসেবে সাদ্দাম হোসেনকে ধরে নিতে পারেন। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করতে চলেছি পশ্চিমী দেশগুলোর সব থেকে খতরনাক গেমটিতে। মিডল ইস্টে ইসরায়েল নামক একটি দেশের জন্ম দেওয়া, এমন একটি দেশ যেটা নিয়ে চিরকাল বিবাদ চলতেই থাকবে, যাতে মিডল ইস্টের অন্য সমস্ত দেশগুলো ওখানে ব্যস্ত থাকে আর তারা যেন উন্নতির কথা না কখনোই ভাবে। বন্ধুরা, ইসরায়েল কোনো একটা দেশ নয়, ওটা আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সের একটি আর্মি ক্যাম্প। তাদের উদ্দেশ্য প্রথম দিন থেকেই পরিষ্কার ছিল যে যেভাবে হোক ইসরায়েলকে ওখানে টিকিয়ে রাখতেই হবে।
আর তার জন্য যা করতে হোক না কেন তা করতে তারা প্রস্তুত থাকবে। কারণ তারা জানতো যে জেরুসালেমের বিবাদ এটা অনেক বড় বিবাদ, সমস্ত মুসলিম কান্ট্রি এতে জড়াবে। বন্ধুরা, একটা সহজ বিষয় বুঝুন যে ইসরায়েলের সবথেকে সাহায্যকর্তা কে? আমেরিকা ও ইউরোপ, তাই তো? এবার এই দুজনের জিডিপিকে যদি যুক্ত করেন তাহলে সেটা 50 ট্রিলিয়নের কাছাকাছি চলে যাবে, যেখানে গোটা বাংলাদেশের জিডিপি হচ্ছে 1 ট্রিলিয়ন। সুতরাং বুঝতেই পারছেন এটা কত বড় একটা সংখ্যা। তাহলে এরা দুজনে মিলে একটা ছোটোখাটো ইকোনমিকই দাঁড় করাতে পারে না মিডল ইস্টের ভিতরে, যার মাধ্যমে বাকি সবাইয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা যাবে। যতগুলো আর বড় বড় বিপদ আছে, ইসরায়েলের পর আরও একটা জাতির সাথে এরা গেম খেলেছে, নাম হচ্ছে কুর্দিশ। ওয়ার্ল্ড ওয়ারের সময় এই কুর্দিশদেরকে কথা দিয়েছিল তারা যে যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে এই যুদ্ধের পর আমরা আপনাদের জন্য একটি আলাদা দেশ বানিয়ে দেব, কুর্দিস্তান। আপনারা যেখানে আছেন তার আশেপাশে অনেক দেশ আছে, কিন্তু আমরা সমস্ত দেশ থেকে ভেঙে আপনাদের জন্য একটা দেশ আমরা বানিয়ে দেব। শুধুমাত্র এই কথাটাই দিয়েছিল, কিন্তু আজও পর্যন্ত সেটা বানিয়ে দেয়নি। কারণ বানিয়ে দিলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কি জিনিসের সমস্যা? বিচ্ছিন্নতার সমস্যা। আমরা তো এদেরকে দেশ বানিয়ে দেবই না, শুধু উস্কে দেব। আর এরা সেই উস্কানিতে বিভিন্ন গ্রুপ বানিয়ে কুর্দ ন্যাশনালিজমের কথা বলবে, আর তাতে কি হবে? মিডল ইস্ট আরও বেশি ডিস্টার্ব হবে। আর এখানেই কি তারা থেমে গিয়েছে এটা মনে করছেন? না, এরপরে তারা বানিয়েছে আইএসআইএস। এই গ্রুপগুলোকে তারা বানিয়েছিল যাতে ওখানকার সরকারগুলোকে কমজোরি করে দেওয়া যায়। ইউনাইটেড স্টেটস ও তাদের ইউরোপিয়ান পার্টনার বহুবার এক্সপোজ হয়েছে এই গ্রুপগুলোকে ফান্ডিং ও হাতিয়ার দেওয়াতে। এদের হাতিয়ার সিস্টেম, জামা কাপড় যা কিছুই চেক করবেন দেখবেন সব আমেরিকান নয়তো ইউরোপিয়ান মাল, এটাই খুঁজে পাবেন। এখন সেগুলো তাদের কাছে কিভাবে এসে পৌঁছায় এর উত্তর কারোর কাছে নেই। ওয়েস্টার্ন কান্ট্রি মুসলিম দেশগুলোর থেকে শুধু এটাই চায় যে তাদের সাজানো ছকের মধ্যে আপনি চলাফেরা করুন, যা বিগত 100 বছর ধরে বহু প্ল্যান করে একটু একটু করে তারা বানিয়েছে। তোমরা সুপার পাওয়ার হতে যাবে কেন? তোমরা শিয়া সুন্নি করো, তোমরা আরব তুর্কি ফার্সি করো, কুদ্দুস করো, তোমরা তোমাদের ধার্মিক জাতীয়তাবাদের কাজ করো। দুনিয়াকে সামলানো ভীষণ শক্ত কাজ, তাই ওটা আমরা করে নেব। বন্ধুরা, এদের চালাকি শুধু এখানেই শেষ নয়, কিন্তু সৌদি আরব আর ইরানের মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা ভীষণ পুরনো কিছু নয়, কিন্তু কিছুদিন আগেই বানানো হয়েছে। তবে সেটাকে দেখানো হয়েছে বিশাল বড় একটা জিনিস করে। অন্যদিকে এই একই ইউনিয়নের মধ্যে দুটো কাট্টার দুশ্মন রয়েছে, জার্মানি আর ফ্রান্স। এদের ইতিহাস রয়েছে একে অপরকে মারার, কিন্তু যখন বিশ্ব রাজনীতির কথা আসে তখন এরা ভাই ভাই হয়ে একসাথে মিলে যায় আর পুরো দুনিয়াতে তার প্রভাব ফেলে। এখন 100 কথার এক কথা, যদি মুসলিম দেশগুলোকে সুপার পাওয়ার হতে হয় তাহলে প্রথমে এটা বুঝতে হবে যে এটা কোনো ছোট একটা এলাকা নয়, বিশাল বড় একটা সীমানা। তাই এখানে কোনো একজনের রাজত্ব চলবে না, সবাই সবাইকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আর সবথেকে বড় বিষয়, একে অপরের ধর্মে এসে খোঁচা দিলে হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার অ্যানালিসিস যে আরব দেশগুলোর মধ্যে কেন কোনো দেশ আজও পর্যন্ত সুপার পাওয়ার হতে পারেনি। আশা করি যে তথ্যগুলো আমি আপনাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরেছি আপনারা বুঝতে পেরেছেন এবং পুরো গেমটা আপনার মাথায় ঢুকে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন এবং এই ভিডিওটি সম্বন্ধে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সম্বন্ধে আপনার কি ধারণা সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।